তিনি আমাদের টলিউডের রেনিং মেগা স্টার, নট ইভেন সুপারস্টার। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় দেব। আমি চা খেতে ভালোবাসি। আমার চা যারা যারা আমাকে চেনে আর কি, এক চুমুকে বুঝে যাবো চাটা ভালো না খারাপ। বাবা কোনোদিনও চাইতো না যে বাবার ব্যবসায় আমি ঢুকি। বাবা চাইতো না খাবার বেলার ছেলে বা ক্যাটারিং এর ছেলে ক্যাটারার। মানে আমার ব্যক্তিগত জীবনে বাবা সারাক্ষণ চেষ্টা করছে তোমার বিয়ে দেওয়া। হ্যাঁ, মানে চেষ্টা মানে ফিল্মে লাইসেন্স তো থাকে, কিন্তু একটা সাইলেন্ট তো চলতেই থাকে। সাইলেন্ট চাপ, একটা চাপ, বয়স চলে যাচ্ছে, এরপরে বাচ্চা হবে না, যা হয় এরপরে টিপিক্যাল ইন্ডিয়ান মেন্টালিটি। মানে আজকেই যখন ঘর থেকে বেরোনোর সময় মা একটা কিছু বললো, হ্যাঁ কি বললো? যেন বলাই ওরা মিঠুনদা না, মানে মিঠুনদা অনেকটা বন্ধুর মতন এখন আমার, মানে অফকোর্স আমার বাবার মতো, কিন্তু আমি আর মিঠুনদা উই ক্যান টক এনিথিং। মানে আমি আর মিঠুনদা যদি এরকম দুটো সিটে যদি বসে যাই পাশাপাশি, মানুষ এখানে যারা যারা আমাদের সঙ্গে না ইনসান কি পহচান উসকে জুতো সে হতি হ্যায়। আমরা ছোটবেলা থেকে সব হিন্দি পিকচারে অমিতাভ বচ্চনের ডায়লগ শুনেছি বা কোনো একটা। আমরা জাতি আগলাতার কোনো জাতি হতে পারলাম না, কোনোদিন নিজের জাতকে ধরে রাখতে পারলাম না। জোম্যাটো সুইগির যুগে ঘর থেকে মানুষকে বার করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। একটা লাইটার কিনতে ব্লিঙ্কিট করছে। শুনতে অনেকেই খারাপ লাগবে, আমি মানে স্বপ্ন চাই না যে আমার থেকে এইগুলো সব চলে যাক। কারণ 140 কোটি বা 150 কোটি যদি আজকে আমাদের দেশের পপুলেশন হয়, আমি খুব লাকি তাদের মধ্যে যে আমি এই লাইফটা লিড করছি। নমস্কার, ইন্ডালজ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিষ্ঠা, এবং আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন অতিথি, তার কোনো রকম পরিচয়ের কোনো দরকারই নেই। তিনি আমাদের টলিউডের রেনিং মেগা স্টার, নট ইভেন সুপারস্টার। এবার নিশ্চয়ই নামটা গেস করতে পেরেছেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় দেব। শর্মিষ্ঠা, এটা পডকাস্ট কবে থেকে হলো? অল মাই গুড উইশেস। ওকে ওকে, থ্যাংক ইউ যারা যারা শ্রোতারা আমাকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, এবং ইন্ডালজ সো কল্ড প্ল্যাটফর্মকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ দেব, থ্যাংক ইউ দেব। তোমাকে দেখে এত ভালো লাগছে, এত ইউ লুকিং সো ড্যাপার আজকে, এত সুন্দর লাগছে তোমাকে। আচ্ছা, প্রজাপতি 2 তো আসছে আবার আমাদের মন জয় করতে, ডিসেম্বরে 25 ডিসেম্বর। সো প্রজাপতি 2 তে জয়ের চরিত্রটা কিভাবে পরিবর্তন এসেছে? এটা কমপ্লিটলি নতুন একটা চরিত্র, যেটা আমি আগে কোনোদিনও করিনি। আই এম প্লেইং এ শেফ ফার্স্ট টাইম ইন মাই লাইফ। এবং একটা তো প্রজাপতি টাইটেলটার মধ্যে এতটা দায়িত্ব আছে না আমাদের, আমার আর মিঠুনদার এবং অভিজিৎ যিনি আমাদের ডিরেক্টর এবং অতনুদা যিনি আমার পার্টনার, আমাদের চারজনের এত দায়িত্ব এই নামটার সঙ্গে, ইউ ক্যান গো রং। মানে আমাদের সাইড থেকে আমরা ভুল করতে পারি না। আমাদের চেষ্টা ছিল, যেহেতু প্রধানের পর 2 বছর পর ছবি রিলিজ হচ্ছে সেম টিমের, তো উই গট ইনাফ টাইম, মানে অনেকটা টাইম আমরা পেয়েছিলাম। স্ক্রিপ্টটা আমার মনে হয়েছিল, আমাদের মনে হয়েছিল রাদার আরো একটু অন্যরকম করা যেতে পারে, আরো একটু ভালো, আরো একটু রিথিঙ্ক করা যেতে পারে। করতে করতে আজকে যে ছবিটা রিলিজ হচ্ছে, যে গল্পটা রিলিজ হচ্ছে, উই আর ভেরি হ্যাপি মানে অ্যাজ এ টিম, কে আমরা আমাদের সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করেছি। এবার কোনটা ভালো লাগবে, কোনটা কতটা কম ভালো লাগবে, সেটা তো আমাদের হাতে নেই। বাট এইটুকু বলতে পারি অ্যাজ এ টিম, অ্যাজ এ প্রযোজক, অ্যাজ অ্যান অ্যাক্টরকে আমরা আমাদের 100% দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শক আসুন, 25 তারিখে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, দেখুন, দেখার পর ভালো লাগলে আপনাদের ফিডব্যাক শেয়ার করুন। রাইট। আজকাল সব সিনেমা সিকুয়েল বা প্রিকুয়েল বানানোটা একটা কিন্তু রেওয়াজ হয়েছে, মানে অল ওভার, অল অ্যাক্রস, ওয়েদার গ্লোবালি অর লোকালি। কিন্তু সমস্যা হচ্ছে এতে অনেক সময় কাহিনী রিপিট হওয়ার প্রবণতা থাকে, যে জন্য আমরা দেখছি সিকুয়েলে আগের কাহিনীর সঙ্গে কোনো মিল থাকে না জেনারেলি। তো এই প্রজাপতি 2টা কতটা স্বতন্ত্র এ ব্যাপারে, এবং তুমি কিভাবে এটা খেয়াল না, ইটস নট কি বলবো, কে প্রজাপতি যেখানে শেষ করেছিল তার সঙ্গে কোনো কানেকশন আছে তা নয়। দুটো প্রধান চরিত্র, একটা মিঠুনদার চরিত্র, একটা দেবের চরিত্রটাকে আমরা ইউজ করেছি, আমি যদি অ্যাজ এ প্রোডিউসার্স পয়েন্ট অফ ভিউ বলি। এবং ওইখানে থিমটা ছিল বিয়ে। রাইট। ওইখানে আলটিমেটলি যারা প্রজাপতি দেখেছেন তারা জানেন আমি কি বলতে চাইছি। সেখানে বিয়েটা বাবার চেষ্টা করছে ছেলের বিয়ে দেওয়ার জন্য, আলটিমেটলি ছেলে বাবার বিয়েটা দেয়। রাইট। এন্ড আমাদের প্রজাপতি 2 তে উল্টোটা, এখানে বাবার চেষ্টা করছে ছেলের বিয়ে দেওয়ার জন্য, এবং কনসেপ্ট থিমটা এক। তো আমারই মনে হয়েছিল কি এই ছবিটার যেহেতু বিয়ে অ্যাজ এ থিম, মিঠুনদা এবং দেব দুজনেই আছে, তো যেটা তুমি বললে এখন চলনটাই হচ্ছে পার্ট 2 এর। মানে আর পার্ট 2 হলে কি হয়, ফ্রম দ্য মার্কেটিং পার্সপেক্টিভ তোমার একটা নাম অলরেডি ভাইরাল আছে, প্রজাপতি অলরেডি লোকে জানে, তো মানুষকে কানেক্ট করতে বেশি অসুবিধা হয় না।
তো সেই জন্য প্রজাপতি টাইটেলটা ইউজ করা, এবং যেহেতু প্রজাপতি 1 রিলিজ হচ্ছে তো এটা পার্ট 2 বাই ডিফল্ট হচ্ছে। আদারওয়াইজ কোনো গল্পের সাথে কোনো মূল কি বলবো কানেকশন নেই, কমপ্লিটলি একটা মৌলিক একটা গল্প। এবং আমাদের মনে হয়েছে কি এটা আরো বেশি ভালো, আরো বেশি বাবা ছেলের বন্ডিং, এবং বাবা ছেলে এবং ছেলের মেয়ে, রাইট, তিনটে জেনারেশনকে নিয়ে রাইট, দারুণ একটা বন্ডিং এর ছবি আমার। দেব, এখানে তুমি শেফ প্লে করেছো, হ্যাঁ, ব্যক্তিগত জীবনে তুমি রান্না টান্না করো? কোনদিন ট্রাই করেছো? ট্রাই মানে সি আমরা তো হস্টেল স্টুডেন্ট, মানে আমরা যারা হস্টেলাইটস হয়, মানে যারা হস্টেলে থাকে, ডিম সেদ্ধ অমলেট তো করতেই, ম্যাগি, ডিম সেদ্ধ, চা, তো এগুলো সব মোটামুটি শেখাতে হয় না, তো নরমালি তুমি শিখে একা যায়। থাকলে কোন ডিশটা তুমি দারুণ পারো এবং করে? অনেস্টলি স্পিকিং, যদি আজ থেকে 4-5 বছর আগে হতো তাহলে আমি বলতাম কি ম্যাগি বানিয়ে নিতে পারতাম, যেহেতু এখন সুইগি বা জোম্যাটোর যুগ, তো সেই জন্য আজকাল ট্রাইটাও হয় না আর কি। তো সেই জায়গা থেকে না, খুব বেশি ট্রাই হয় না। বাট হ্যাঁ, আমি চা খেতে ভালোবাসি। আমার চা, যারা যারা আমাকে চেনে আর কি, তারা জানে আমি চায় নিয়ে খুব খুঁতখুঁতে, মানে এক চুমুকে বুঝে যাবো কি চাটা ভালো না খারাপ। এরকম অনেক বাড়ি আছে, যেমন রুক্মিণী দাদার বাড়ি যেটা দিল্লিতে, যদি যাই তো ওরা জানে দেবের আমাদের হাতের চা ভালো লাগবে না, তো সকালের চাটা আমাকেই বানাতে হয় এবং সবারই জন্য বানাতে হয়, কারণ আমি এতটা খুঁতখুঁতে চাকে নিয়ে। তাই নাকি? তুমি কি ধরনের চা খেতে পছন্দ করো? টিপিক্যাল বাঙালি দুধ চা আর কি, দুধ চা, কিন্তু সেটা মানে দিন একবার খাবো, কিন্তু এটা ভালো করে খাবো, মানে ভালো হলে খাবো না। মানে কতটা পার্টিকুলার, মানে কি দুধটা সঙ্গে চাটা যায় এটা বোঝানো খুব মুশকিল, যারা মানে কোন মাত্রা বেশি হবে, কোন মাত্রা কম হবে, একটু আদা দিয়ে খেতে ভালোবাসি। তো যদি রান্নার কথা যদি বললে, আমি চা নিয়ে খুব খুঁতখুঁতে, আদারওয়াইজ জীবনে আমার কোনো খাওয়া নিয়ে কোনো খুঁতখুঁতে নেই। মানে তুমি যা দেবে তুমি খেয়ে নেবে, মানে দেয়ার ইজ নো পার্টিকুলার থিং যে তোমাকে এটাই দিতে হবে, এটা এভাবে আমি হয়তো পছন্দ না হলে খাবো না, কিন্তু ওই ন্যাকামোটা করবো না, আমি এটা খাই না। কারণ খুব ভাগ্যবানরা, এই কপাল গুনেই যারা দিনে দুবেলা খাবার পায়। তো ওই শিক্ষাটা বাবা মা শিখিয়ে, যেহেতু বাবা শেফের কাজ করে, খাবার নষ্ট করাটা খুব আমাদের বাড়িতে একটা ক্রাইম। আচ্ছা, এই যে বাবা যে শেফে এবং কেটারিং ব্যবসা রয়েছে, তুমি একটু রান্না করনি? বাবার কি এই নিয়ে একটা খেদ রয়েছে? না, এটা বাবাই শিখিয়েছে। এটা বাবা আমাদের মধ্যে, আমার বোনের মধ্যে। কারণটা কি ছিল, বাবা কোনোদিনও চাইতো না কি বাবার ব্যবসায় আমি ঢুকি। বাবা চাইতো না খাবার বেলার ছেলে বা ক্যাটারিং এর ছেলে ক্যাটারার হোক। তো সেই জন্য বাবা প্রথম দিন থেকে আমাকে আমার বোনকে শিখিয়েছিল কি পড়াশোনা করে চাকরি করবি, কিন্তু আমাদের লাইনে আসিস না, এর চেয়ে খারাপ লাইন হয় না। মানে রোজ খাওয়ার ভালো হলেও শুনতে হয়, বাবা সেজন্য আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছিল, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কে তুই কোনোদিনও কিচেনে ঢুকবি না। তো আমার কিচেনে ঢুকতাম, যখন শুটিং এ চলে যেত তখন অনেক যারা ক্যাটারার, আমার মনে হয় যারা ক্যাটারারের সঙ্গে রিলেটেড তারা হয়তো বুঝতে পারবে, আজকে অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে। আগে তো এতটা প্রফেশনাল ছিল না, বাড়ির লোকেরাই যুক্ত থাকতো। তো যখন 500-600 জনের যখন খাবার রান্না হয়, তখন প্রচুর বড় বড় বাসন থাকে, টোপ বলে আমাদের, জানি না বম্বেতে টোপ, বড় বড় কড়াই থাকতো, তো প্রচুর বাসনপত্র থাকতো। তো আমি স্কুল থেকে আসার পর মায়ের সঙ্গে একটা হেল্পার থাকতো, তো আমি আমার বোন কখনো স্কুল তাতেই ছুটি হয়ে গেল, তো আমরা গিয়ে হাত নিয়ে বাসন টাসন মেজে দিতাম। প্রচুর প্রচুর শুটিং এর অর্ডার হলে কি ম্যান পাওয়ার কমে যেত। আমার যদি ছুটি থাকতো, তাই টু গো ওয়ান অফ দ্য শুটিং টু হেল্প মাই ফাদার। তো ওইভাবে হয়েছে, কিন্তু রান্নাটা কোনোদিনও বাবা শেখায়নি। আর শেখানো, ঢুকলে বলতে বেরো, তো দূরে থাকো এই প্রফেশনে এসো না। কিন্তু আমি প্রফেশন একটাই, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা আমার। এবং মানে কি অদ্ভুত, আইরনি অফ লাইফ, এক্স্যাক্টলি। এবং যতটা বন্ডিং এখানে তোমার মিঠুনের সঙ্গে রয়েছে অ্যাজ আ বাবা সান, এটা কিন্তু আমাদেরই গল্প কোথাও যেন অ্যাকচুয়ালি রাইট, ব্যক্তিগত জীবনেও মানে তোমার বাবার সঙ্গে বন্ডিংটা কতটা, কি মানে এই ছবিটা শুরুই হয়েছে, অতনদা বললো এটা গুরুপদর গল্প, মানে আমার বাবার নাম গুরুপদ। তো প্রথমে মিঠুনদার চরিত্র আমরা পুরো শুটিং করেছি গুরুপদ দিয়ে। আমার ডাক নাম রাজু, আমার মায়ের নাম গঙ্গা, আমার এই ক্যারেক্টার যিনি আমার মা প্লে করছেন শকুন্তলাদি, তার নাম গঙ্গা, আমার নাম রাজু, আর মিঠুনদার নাম গুরুপদ অধিকারী ছিল। এবং লন্ডনে শুট করতে গিয়ে যখন আমরা প্রজাপতি 2 নামটা দিলাম, আমি বললাম দুটো ক্যারেক্টার নামটাকে আমাদেরকে তুলতে হবে। তো ফাইনালি গিয়ে ডাবিং এ দেখবে যারা লিপ রিড করতে পারে, সেখানে গুরু বলছে, গুরুপদ বলছে, সেখানে সেটা আমরা ডাবিং এ গৌর অধিকারী, গৌর চক্রবর্তী করে দিয়েছি। রাইট। আদারওয়াইজ পুরো গল্পটা আমার বাবা, আমার যে বন্ডিংটা, এবং আমার বাবা আমাকে চায় কি আমি বিয়েটা করি,
কিভাবে সে চেষ্টা করে আমাকে এসে, সেই গল্পগুলো তো আমাদের যেহেতু অত Right, খুব right. পরিবারের মতন, অভিজিৎ আমার খুব তারা লাইক ফ্যামিলি। মানে আমার ব্যক্তিগত জীবনে বাবা সারাক্ষণ চেষ্টা করছে তোমার বিয়ে দেওয়া। হ্যাঁ মানে চেষ্টা মানে ফিল্মের লাইসেন্স তো থাকে একটু মানে কি বলে এটাকে অ্যানিমেটেড করা, একটু বড় করে দেখা, রাইট রাইট, কিন্তু একটা সাইলেন্ট তো চলতেই থাকে, Silent চাপ। একটা চাপ বয়স থাকে। চলে যাচ্ছে, বয়স হ্যাঁ, চলে যাচ্ছে। এরপরে বাচ্চা হবে না, যা হয় এরপরে টিপিক্যাল ইন্ডিয়ান মেন্টালিটি, দেখ এরপরে কি হবে, আর কতদিন আমরা অন্যের বাচ্চাকে নিয়ে খেলবো, এ করবো এই চাপটা থাকি আমার তুমি মধ্যে। কিভাবে এটাকে এড়াও, বাড়িতে কি বলতে থাকো? আমি কি আর বলবো, মানে শুনি, মানে আজকে যখন ঘর থেকে বেরোনোর সময় মা একটা কিছু বললো, হ্যাঁ জাস্ট কি বললো? কি একটা যেন বলাই ওরা না দেব, একটা কথা বলো, ঠিক এরকম ভাবে আমি কিন্তু শুনতে পাচ্ছি কানাঘুষা ফ্যানদেরও একটা ভয়ঙ্কর আশঙ্কা, দেব, আমাদের প্রিয় দেব যেন সালমান খান অফ টলিউড না হয়ে এটা যায়। এক পক্ষে ভালো, কারণটা কি ভালো হচ্ছে, না? মানুষ কনসার্ন, রাইট এটা তো পুরোটাই ভালোবাসা থেকে Right. আসা, বাট যে এমন একটা সেন্সিটিভ সাবজেক্ট না, মানে বিয়ে, হ্যাঁ, মানে আমি হ্যাঁ। হ্যাঁ বললেও মানে এটা নিয়ে বিতর্ক হবে, কে কবে করছিস, তাহলে তাহলে না কবে বললে করছো? তার মানে কেন এটা করছো অপমান না? হচ্ছে। হ্যাঁ। তো আমি সাবজেক্টটাকে না এড়িয়ে অ্যাভয়েড চলো, করতে হ্যাঁ, চাইছি না, হ্যাঁ, মানে কি বলছে সহমতি জানাতে চাইছি। আই নো ওকে, প্রজাপতি 2 একটা সাবজেক্ট বিয়ে নিয়ে, হুম, আমারই বিয়ে নিয়ে ছবিটার মধ্যে, তো ডেফিনেটলি এই কোশ্চেনটা বাই ডিফল্ট আসবেই, আসবেই। যতই তুমি অ্যাভয়েড করো না কেন, বাট একটু হ্যাঁ। বলছি কি ডেফিনেটলি বিয়ে করবো, Right. এন্ড যেদিন করবো সেদিন জানাবো। রাইট। এবং দেব, এই প্রশ্ন থেকে একটা প্রশ্নে আসি, তুমি এত বড় একজন মেগা স্টার, না কোথায়, রোজই স্ট্রাগল করতে হচ্ছে। না না সেটা তো অবশ্যই তোমার স্ট্রাগল করতে হচ্ছে কিনা, তোমার লেভেলে স্ট্রাগল করতে হচ্ছে, আর তুমি এতটা প্রতিষ্ঠা পেয়েছো, তুমি এত ডাউন টু আর্থ, এবং তুমি যেভাবে নিজেকে ধরে রেখেছো, দেখো একটা স্টারডামের তো একটা প্রাইস পে করতে হয়। হুম। হ্যাঁ, কোথাও কি তোমার মনে হয় যে এখন বিয়ে করতে যাবো, যাকেই করো এক্স ওয়াই জি, আমি ওই ব্যাপারেই ঢুকছি না, যখনই তোমার বিয়ে হবে বা তোমার মনে মানুষ, তোমার কি কখনো মনে আসে বাবা আমায় কি কেউ সত্যি ভালোবাসে? কি করে বোঝো যে কেউ তোমার ফেম মানি এটা চাইছে না তোমাকেই চাইছে? এটা কি একটা স্টারের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে গেছে? কারণ তুমি খালি স্টার নও, তুমি একজন বড় নেতা, তোমার থেকে অনেকের অনেক কিছু এই, পাওয়ার আছে। তুমি এমন তুমি কথা একজন বলছো যারা আমার MP ব্যাপারে কিছুই জানো না। সি দ্য থিংস দ্যাট কে দেখো, আমি ভালো কিন্তু রাখা, না, আমি কিন্তু এটা তোমার ভালো ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করছি না, আচ্ছা, আমি আমি জানি স্টারের star কেন না। পার্সপেক্টিভে। ভালো রাখা হ্যাঁ। আর ভালো থাকা অনেকটা তোমার উপরে নির্ভর করে। রাইট। সি দ্য থিং, তুমি যতটা ভালো রাখবে সে ততটা ভালো রাখার চেষ্টাও করবে। মানে আমরা আমি জানি এখন বিয়ের থেকে বিচ্ছেদ অনেক বেশি হচ্ছে, তার মানে তো বিয়ে করছে না তা না। তা তো নয়, এবং তা অনেকগুলো বিয়ে টিকছে, মানে টিকে থাকছে, তাও মানে তা তো সত্যি, হ্যাঁ। মানে আমার বাবা মা তো এখনো টিকে আছে, মানে আমার সম্ভবত এইটা। সি দ্য থিং দ্যাট কে এমন নয় কি সবাই স্বার্থপর হয় বা সবাই চলে আসে তোমার যশের জন্য বা তোমার টাকা পয়সা বা তোমার তুমি ছবি দেবে তার জন্য না, বাট অনেক আমার বলবো কি আমি লাকি ইন দ্যাট কেস কি আমার সেরকম নেই, আমার যে আমার জীবন আছে সে আমার জন্যই আছে এবং অনেকদিন ধরে আছে। বিয়ে না এমন একটা সাবজেক্ট আমাদের জীবনে, সেটা মানে আমি কি বলবো, মানে ডেফিনেটলি করবো, কবে করবো আমার মনে হয় খুব তাড়াতাড়ি জানাবো। না না, হ্যাঁ এটা নিয়ে আমরা আমি কোনো প্রেসারে দিতে চাইছি চাই না না। আমি তাড়াতাড়ি বিয়েটা করি, Exactly. সে চাইছে আমি সিঙ্গেলই থাকুক, সিঙ্গেলই থাকি, বলতে চাইছে না প্রশ্নের মধ্যে সিঙ্গেল থাকো, সিঙ্গেল থাকো। Single. কেউ যদি তোমার টাকার জন্য আসে, কেউ যদি তোমার এমপির জন্য আসে, কেউ যদি তোমার প্রডিউসার হিসেবে আসে, একদম মানে কানে দিয়ে রাখলাম আমি, কিন্তু করতে হবে, বিয়ে করতে হবে, বলো। আচ্ছা শোনো, অভিনেতা হিসেবে তুমি মিঠুন চক্রবর্তী কিন্তু দক্ষতাটা প্রশ্নাতীত, Correct. এবং তুমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছো, তার থেকে কি কি শিখেছো? অনেক কিছু, দুটোই শিখেছি, ভালো খারাপ দুটোই। বলো না, ভালোটা বলো, খারাপটা বলো প্লিজ। হ্যাঁ please বলো। মিঠুন দা না মানে হ্যাঁ। মিঠুন দা অনেকটা বন্ধুর মতন এখন আমার সাথে, রাইট। মানে অফকোর্স আমার বাবার মতো, কিন্তু আমি আর মিঠুন দা উই ক্যান টক এনিথিং। মানে আমি আর মিঠুন দা যদি এরকম দুটো সিটে যদি বসে যাই পাশাপাশি, মানুষ এখানে যারা যারা আমাদের সঙ্গে তারা হাসতে হাসতে পাগল হয়ে যাবে বা বলবে এরা কি শুরু করেছে, কি হচ্ছে, এবং সেটা কোথাও যেন রিফ্লেক্ট করছে আমাদের। মানে তুমি যখন ছবিটা দেখবে প্রজাপতি 2, তখন দেখবে কি সরলভাবে এদের মানে কেমিস্ট্রিটা, মানে আমার অফ লেট ছেলেদের সাথে আরো বেশি ভালো কেমিস্ট্রি, মিঠুনদা হয়ে গেল, পরান্দা হয়ে গেল ওই দিকটা, মানে তো ডিরেক্টরদের সাথে খুব ভালো কেমিস্ট্রি, অতনদার সাথে আমার খুব ভালো কেমিস্ট্রি, অভিজিতের সাথে খুব ভালো কেমিস্ট্রি, ওইদিকে শ্রীকান্ত মহতার সাথে আমার দারুণ কেমিস্ট্রি, নিষ্পাল সিং মানে যিনি আমাদের খাদানের প্রডিউসার ছিলেন, তো তিনিও, তার সঙ্গে আমার দারুণ কেমিস্ট্রি। ফ্যামিলি ফ্রেন্ড তোমরা, কেমিস্ট্রি না মানে ফ্রেন্ড হবে কি করে, কেমিস্ট্রি যদি ভালো না তাহলে ফ্রেন্ড হবে কি করে? তো আমার মিঠুনদার সাথে শেখা এটাই কি একটা লোক একটা নর্মাল সিনকে
চারটে লাইনকে কিভাবে জ্যান্ত করে তোলে, মানে কিভাবে একটা চরিত্রের মধ্যে ঢোকে, এবং এইটাও মাথায় রাখে যে ও কোনো যে কোনো ক্যারেক্টার আর্টিস্ট নয়, কিন্তু ওই যে হয় না, স্টার ইজ অলওয়েজ স্টার, নো ম্যাটার তুমি যেখানে রাখো। মিঠুন দা বাবা প্লে করছে, কিন্তু তুমি ওনার অরাটাকে তুমি কি বলবো, মানে ফিল করা যাবে, তুমি কি বলবো মিস করতে পারবে না। ও তাকাবে যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, এখনো খিদে, মানে হি মাইট বি 21 বছর বয়স হবে এখন ওনার, বলে উনি। তো কিন্তু এখনো যা খিদে, এখনো যা ভালো কাজের প্রতি ডেডিকেশন, ডিসিপ্লিন, এবং কি বলবো কে শ্রদ্ধা, সেই কাজকে যারা পুজো করে তারাই আজ আমার মনে হয় তারাই সার্ভাইভ করতে পারে। এন্ড একটা লোক আমার মনে হয় 40-45 বছরের বেশি হয়ে গেছে মিঠুন দা ইন্ডাস্ট্রির মধ্যে, মানে এখন শুধু বাংলাকে রিপ্রেজেন্ট করেছে, মানে শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তো এমন একটা লোকের সাথে কাজ করার সুযোগ, এবং সেখানে তো আমার কেমিস্ট্রি বারে বারে লোকে পছন্দ করছে, তো আমার মনে হয় এটা সৌভাগ্য কে মিঠুন দার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। আমাদের পরবর্তী সময় আমাদের মাথায় চলছে একটা দুটো স্ক্রিপ্ট, যেখানে মিঠুন দার সঙ্গে কাজ করার দেখতে পাচ্ছি কিনা, সামনের দিনগুলো মিঠুন দা আছে আমাদের ছবি। বাহ, এবার দুষ্টু প্রশ্নটা, খারাপ কি শিখেছো একটু বলছিলে, ভালো খারাপ দুটোই? খারাপ সবটাই যদি মিডিয়া বিক্রি করে দিলাম তাহলে আর আমার মিঠুন দা সব না। এই বিনোদন মূলক ফিল্ম আছে তোমার যেমনি ফিল্মোগ্রাফিতে, সেরকম অন্য ধারার ফিল্মও তুমি করেছো। হ্যাঁ, এবং তুমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে তুমি স্ক্রিপ্টটা বাছো? সেটা কি বাণিজ্যিক সম্ভাবনার কথা ভেবে, না চারিত্রিক গভীরতার কথা ভেবে, নাকি পরিচালকের মুন্সিয়ানার উপর ডিপেন্ড করে, মানে কিভাবে তুমি স্ক্রিপ্টটা বাছো? এখন তোমার স্ক্রিপ্ট বাছার পেছনে রিজনস গুলো কি থাকে, নাকি এই তিনটেরই একটা মিশ্রণ? তো আমার দুটো সত্তা কাজ করে নিজের মধ্যে। একটা তো অভিনেতার সত্তা, কে দেব অ্যাজ অ্যান অ্যাক্টরও যেন বড় হতে থাকে, আপলিফ্ট হতে থাকে, অ্যান্ড দেব অ্যাজ এ প্রডিউসার যেন সে যেন বাণিজ্যিক ব্যাপারটাকে মেনটেন করতে পারে। কখনো দেব অ্যাজ অ্যান অ্যাক্টরকে বাঁচানোর জন্য আমাকে টেক্কার মতন ছবি করতে হয়, আর কি কখনো দেব অ্যাজ এ প্রডিউসারকে বাঁচানোর জন্য কাছের মানুষের মতন ছবি করতে হয়। দুটোই কিন্তু আমার কাছে অ্যাজ এ প্রডিউসার ব্লকবাস্টার। কখনো দেব অ্যাজ অ্যান অ্যাক্টরকে বাঁচানোর জন্য ধূমকেতু মতন ছবি করতে হয়, কখনো দেব অ্যাজ এ প্রডিউসার হিসেবে প্রজাপতি 2 এর মতন ছবি করতে হয়। তো আর দেব অ্যাজ এ স্টার, সুপারস্টার, মেগাস্টার যেটা, তার জন্য আমাকে খাদান লাগে এবং রঘু ডাকাতের মতন ছবি লাগে, ওইটাও একটা জোন আছে। তো এই ব্যালেন্সটা কতটা ডিফিকাল্ট? বছরের মধ্যে ভাবতে হয় কোন ছবিটা আমি কিসের জন্য করছি। সবটাই ব্লকবাস্টারের জন্য করি না আমি, কিন্তু দেয়ার আর ক্যালকুলেটিভ রিস্ক, আর দেয়ার আর উইদাউট ক্যালকুলেশন রিস্ক থাকে কি না, এটা আমার এটা খিদে একটু অন্যরকম করি না। কারণ আমি আজ থেকে 10 বছর পর লোকে যখন আমাকে নিয়ে আলোচনা করবে, তখন আলোচনার আগে আমার বডি অফ ওয়ার্কটা যেন দেখে। একটা ছেলে যে খোকাবু করেছে, পাগলু করেছে, চাঁদের পাড় করেছে, বনহাস করেছে, ধূমকেতু করেছে, প্রজাপতি করেছে, টনিক করেছে, প্রধান করেছে, টেক্কা করেছে, চাঁদের পাড় অ্যামাজন অভিযান করেছে, এখন প্রজাপতি 2 তে আসছে, খাদান করেছে, যে একমাত্র হিরো ওর টাইমে যে এতগুলো রেঞ্জ করেছে। এবারে আমি তোমাকে অন্য হিরোর কথা বলছি, আমি কাউকে ছোট করছি না, আমি আমাকে বড় করার চেষ্টা, বড় ইন দ্য সেন্স আমি কিভাবে আরো বড় হব। আর আমার সবচেয়ে বড় কম্পিটিটর আমি, কিন্তু এই পুজো বলছে, এই ক্রিসমাসে আমার কাছে একটাই ছবি যার সঙ্গে কম্পিট করছি, তার নাম হচ্ছে প্রজাপতি 1। কারণ প্রজাপতি 1টা এত বড় ব্লকবাস্টার ছিল ওই সময় দাঁড়িয়ে, সেই নামটা ধার করে আমি আরো বড় বাঁশ নিয়েছি আমার মনে হচ্ছে। এক্সপেকটেশন হাই, রাইট? যারা প্রজাপতি দেখেছেন, ভালোবেসেছেন, তাদের কাছে প্রজাপতি ওয়াজ এ স্টলওয়ার্ট ফিল্ম। সেই নামটাকে আমরা ধার করেছি, আমাদের চাপটা, আমাদের দায়িত্বটা অনেক বেশি। তো আই ক্যান গো রং, উই ক্যান গো রং অ্যাজ এ টিম। তো এই যে বাট এই চাপটা নিতেও ভালো লাগে, এই যে সারা রাত নিয়ে ভাবতে হচ্ছে কে না আর কিভাবে গল্পটা কিছু কি আমরা মিস করে গেলাম, আবার পিছনে যেতে হচ্ছে 2 বছর পিছনে। প্রজাপতি দেখার সময় কে কি নেগেটিভ পয়েন্টগুলো বলেছিল, এই মাত্রাটা আরেকটু বেশি হলে ভালো হতো, এই মাত্রাটা আরেকটু এরকম হলে ভালো হতো। আগে সেগুলোকে রিসার্চ করা হচ্ছে, সেগুলোকে রিঅ্যাসেস করা হচ্ছে, সেগুলোকে আবার নতুন করে কিভাবে স্ক্রিপ্টের মধ্যে নিয়ে আসা যাবে সেটা নিয়ে ভাবা হচ্ছে। তো ইটস নট ইজি। এবারে রইলো যেটা আমি চাই 10 বছর পর, কে আমার বডি অফ ওয়ার্ক, মানে আমার সিলেকশন অফ ফিল্মস যেন লোকে নিয়ে এটা আলোচনা করে,
দেব শুধু সেফ খেলেনি, আমি বড় রোলও করেছি জুলফিকার মতন ছবিতে, যেখানে এত তাওর পর তাওর অভিনেতারা ছিল। এবার লোকেরা সাকসেসকেই মনে রাখে, কিন্তু অনেকগুলো ফেলিয়ার ফিল্ম যেটা আমার দারুণ লাগে, যেমন বুনোহাস সেই সময় চলেনি, আজকে যদি হতো ব্লকবাস্টার হতো। লেছক, দুই পৃথিবী, লোকে ভাবছে কি দেব এখন থেকে রিস্ক নিচ্ছে, না 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 না, আমি তো অনেক আগে থেকে শুরু করেছিলাম, যখন দেবকেও সেইভাবে অতটা কেউ চিনতো না, বাট আমার এই ক্রিয়েটিভ খিদেটা ছিল। অ্যান্ড আই হ্যাভ নো কমপ্লেন্স। মানে আজকে 2025-এ দাঁড়িয়ে আমার মনে হয় ভগবান এবং আমাদের দর্শক যারা যারা দেখছেন এবং যারা বাংলা ছবিকে ভালোবাসে, তারা আমাকে অনেক কিছু দিয়েছেন। এবারে আমার চেষ্টা শুধু সেফ নয়, এমন কিছু আমার কাজের মধ্যে যেন থাকুক যাতে সেটা নতুনত্ব যেন থাকে, সেটাই চেষ্টা। অভিনেতা হিসেবে তো সবসময় আমরা নিজেদেরকে গ্রো করি, অভিনেতা কেন, যে কোনো প্রফেশনেই আমরা নিজেদেরকে গ্রো করার চেষ্টা করি এবং নিজস্ব শৈলী এবং তোমার অভিনয় দুটোই পরিবর্তনশীল হয়। হ্যাঁ, তো এই 5 বছর আগে তুমি যেভাবে সিনেমা বানাতে বা অভিনয় করতে, তার থেকে কতটা তোমার ধারণা বা আউটলুক সিনেমার প্রতি বা অভিনয়ের প্রতি পাল্টেছে, যদি একটু আমাদের বলো। তুমি একটা কথা বলি, মানে শুনতে অদ্ভুত লাগবে, আমরা মানুষ হিসেবে বয়সে বড় হই না, না, আমরা মানুষ হিসেবে এক্সপিরিয়েন্সে বড় হই। এক্স্যাক্টলি, ওটাই আমি বলতে চাইছি। বয়সটা জাস্ট এ নাম্বার, বয়স না, আমি বলছি যে এতগুলো বছরের যে অভিজ্ঞতা। এবারে সেই সময়, যে সময়ের কথা বলছো, সেই সময় আমার এক্সপিরিয়েন্স যতটা ছিল সেটাকে ইউজ করে সেই জায়গায় ছিলাম। সেই জায়গা থেকে আজকে 5 বছর, তুমি 5 বছর পরে বলছো, 5 বছরে আমারও এক্সপিরিয়েন্স অনেকটা বেড়েছে। এখন তোমার দেখার ধরনটা কিরকম, মানে সেটা আমরা জানতে চাইছি। প্রত্যেকদিন বাড়ছে, কিন্তু আমার পুজোর আগের অবধি একটা ধারণা ছিল, পুজোতে যেভাবে সমালোচনা হলো, ক্রিটিসিজম শুরু হলো, নিজেদের লোকেরা নিজেরা এইসব করছে, আবার ধারণা পাল্টালো, আবার লোকে না এইটাও হতে পারে। সেটা খুব দুঃখ দিয়েছে। দুঃখ কিছু দেয়নি, দুঃখ কেন দেয়? শিক্ষা দিয়েছে। শিক্ষা মানে ইটস এ পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটা তুমি কাউকে শেয়ারও করতে পারবে না। ইটস নলেজ, নলেজের কোনো শেষ নেই। তুমি যত পড়বে তত তোমার জ্ঞান বাড়বে, আর এক্সপিরিয়েন্স তো আরো বেশি ভালো। যত খারাপ এক্সপিরিয়েন্স হবে তুমি তত শক্ত হবে, তোমার কাজ করতে অত বেশি সুবিধা হবে, অত বেশি কম ডিপেন্ডেন্ট হবে। আমি ডিপেন্ডেন্ট আমার শুধু অডিয়েন্সের সাথে, যারা টিকিট কেটে এসে হলে দেখে সিনেমাটা, এবং যারা দেবকে নিয়ে ভালোবাসে, দেবের জন্য প্রার্থনা করে, দেবের ভালো চায়, দেবের মঙ্গল চায়, তাদের উপরে আমি ডিপেন্ডেন্ট হতে চাই। বাদ বাকি এভরিওয়ানস ইররিলেভেন্ট, সবটাই তোমার সাকসেসের উপরে। কালকে আমার 4টে ছবি ফ্লপ হলে কেউ আমার পাশে থাকবে। এটা কি কোথাও একটা মানে স্ট্রং যেরকম করে, তোমার সত্যিকারের বন্ধু বলতে কে আছে? মানে স্কুলের কোনো ফ্রেন্ড এখনো রয়ে গেছে? সবাই আছে, স্কুলের বন্ধু আছে, কিন্তু তারা যোগাযোগে থাকে? অফকোর্স থাকে, সবাই আছে। এবারে কথা হচ্ছে তুমি তোমার প্রফেশন, তোমার ওই থিং ইজ দ্যাট কে সবাই তো ব্যস্ত। এবার আমি যদি সেম প্রশ্নটা তোমাকে করি, তোমার স্কুলের ফ্রেন্ড তোমার সঙ্গে তো আজকে সেইভাবে যারা তোমার কালিগ তার মতন তো যোগাযোগ হবে না। এবার তুমি যদি দেবের সঙ্গে ইন্টারভিউ নিতে যাও, তুমি তো তোমার স্কুল ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে না কি প্রশ্ন করবো কি করবো। ইউ নো দ্যাট কে এই সাবজেক্টের জন্য এই দুটো ফ্রেন্ডকেই আমি জিজ্ঞেস করতে পারি। ওই ফ্রেন্ড সিনেমা দেখার জন্য তো তুমি তোমার কলেজে কালিগকে জিজ্ঞেস করবে না, তুমি তো সিনেমা দেখার জন্য আলাদা একটা ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে বলবে চল সিনেমা দেখতে যাবো, যাবি? এবার তোমার যদি মনে হয় আজকে ডিনার করতে যাবো, ইউ নো কে কার সঙ্গে ডিনার করতে যাবে। তো ফ্রেন্ডস এর সাবজেক্ট না এমন একটা সাবজেক্ট কে তোমার সাবজেক্টের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। তো যে যখন দরকার সে আছে পাশে। ইজ দ্যাট কে আমি কি তাদেরকে ডাকছি, আমি কি তাদেরকে কোনো প্রয়োজন ইউজ করছি, সেটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যাদেরকে আমি ডিপেন্ডেন্ট, যারা আমার খুব কাছের মানুষ, তারা আসে, যাদের সঙ্গে আমার বাড়িতে আড্ডা মারতে হয় তারা আমার বাড়িতে আসে, যাদের সঙ্গে আমার ক্রিকেট খেলতে হয় তারা আমার সঙ্গে ক্রিকেট খেলে, যাদের সঙ্গে আমার সিনেমা নিয়ে আলোচনা করতে হয় তারা আমার সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা করে, যাদের সঙ্গে আমার বেড়াতে যেতে হয় তারা আমার সঙ্গে যায় বেড়াতে। এক্সেলেন্ট। আর যার সঙ্গে ঝগড়া করতে হয় তার সঙ্গে ঝগড়াও করি। বাংলা সিনেমা এখন চলছে না, এই একটা বিষয়ের কথা চলে, এবং কোনো জায়গায় কি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে দর্শক কি চায়, সেই জন্যই কি চলছে না? শুনুন একটা কথা বলো, হ্যাঁ, আমরা এসে কমিউনিটি না কোনো স্ট্রং হতে পারি। মানে আমার প্রজাপতি 2-তে সৌদি আমাদের যিনি রাইটার, সে একটা দারুণ লাইন লিখেছে ছোটার মধ্যে, দারুণ লাইন, আমার ওয়ান অফ দ্য বেস্ট লাইন লেগেছে। আমরা জাতি আগলাতার কোনো জাতি হতে পারলাম না, কোনোদিন নিজের জাতকে ধরে রাখতে পারলাম না। যে যখনই বড় হচ্ছে তাকে ধরে কিভাবে না হবো সেটা ভাবতেই শুরু করে দিই। বেশি দিন যেতে পারে, কিছুদিন আগে মানে পুজোতেই দেখতে পাবে আমাদের নিজেদের মধ্যেই এত দ্বন্দ্ব, নিজেদের মধ্যেই এত খাওয়াখাওয়ি, নিজেদের মধ্যেই এত কম্পিটিশন থাকাটা ভালো, উইচ ইজ হেলদি,
কেজিএফ আর সালার তারা দুজনে চাইছে, একই প্রডিউসার চাইছে কোন হিরো ছবিটা বেশি ব্যবসা করবে, যেটা বেশি ব্যবসা করবে সেটা ইন্ডাস্ট্রি। আজকে তো আমরা আলোচনা করছি বাংলায় বসে, কান্নাডা ফিল্ম, কর্ণাটকের ছবি। তো তাদের হচ্ছে কি সিনেমা কিভাবে বড় হবে, কেউ ইয়াশ চাইছে না কি প্রভাস নিচু হোক, প্রভাস চাইছে না কি ইয়াশের ক্ষতি হোক, একেবারে ওরা যে নিজের ছবি কিভাবে বড় করবো, যেটা আমার মনে হয় সেটা সেই কম্পিটিশন সব জায়গায় থাকা উচিত। এইখানে সিনেমা বড় কেউ করতে চাইছে না, তোমাকে নামিয়ে সে বড় হতে চাইছে। তুমি যদি বড় হতো তো এমনি বড় হবে, আমাকে নিচু করে বা আমাকে ছোট করে তুমি বড় হতে পারবে না। কিন্তু আমাদের এই যে বলছে না সিনেমা চলছে না, চলতে একটাই পারে যখন আমরা আমাদের উপরে কনফিডেন্স হবো, আমরা আমাদেরকে সেলিব্রেট করব। আজকে আজকে যদি কেউ মেগাস্টার বলে, আমি বলছি না আমি, কিন্তু সেটা বল না কেন বলছে বলার জন্য হাজারটা প্রশ্ন আসছে, হাজারটা পাগল হয়ে গেছে, একটা বাংলা বলতে পারে না। এবার আমার বক্তব্য হচ্ছে আমরা একে অপরের সাকসেসকে সেলিব্রেট করতে পারি না। আজকে কথা বহুরূপ যদি বহুরূপী তো হ্যাঁ বহুরূপী যদি চলে তো আমাকে এনজয় করতে হবে ভাই, একটা ব্যবসা দিচ্ছে একটা ছবি। খাদান যদি ভালো চলছে ব্লকবাস্টার, সেটা আমাকে সেলিব্রেট করতে হবে। একটা ধূমকেতুর মতন ছবি বাংলার ইতিহাসের প্রথমবার 7টার সময় শো অল বেঙ্গল হাউসফুল হয়েছে, সেটা আমাকে সেলিব্রেট করতে হবে। কিন্তু তা না করে আমরাই আমাদের বন্ধু না এটা রিভিউ খারাপ লেখা, পেট রিভিউ করাচ্ছে, এই বলে এটা কোনো ছবি হলো। আরে আরে সিনেমা দেখাটা আমি বারবার বলছি, আমি আমার কমিউনিটিকে বলতে চাইছি যে সিনেমা দেখাটা একটা অভ্যেস। যারা সিনেমা দেখে তাদের কাছে একটা ভালো সিনেমা একটা দেখা অভ্যেস, সেটা শর্মিষ্ঠার হতে পারে, আমার হতে পারে, উমুকের হতে পারে, তুমুকের হতে পারে। এই অভ্যেসটাকে আমরা মারতে মারতে আজকে এই জায়গায় চলে এসেছি। কারণ ভালো সিনেমাকে আমরাই নিজেদের থেকে সেপারেট করছি, এটা ভালো সিনেমা না দেখতে, এই করবেন না, এই তো এটা হচ্ছে এটা হচ্ছে। আমরা নিজেরাই অভ্যেসটাকে মারছি। এই অভ্যেসটা মরতে মরতে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, এভরিওয়ান ইজ সাফারিং, পয়েন্ট অফ নো রিটার্ন। তো এইবারে যাদের একটা নিয়মিত দর্শক আছে তারা সার্ভাইভ করছে। কিন্তু এবার সিনেমা ইজ দ্য ফ্লোটিং অডিয়েন্সের ব্যাপার। মানে আজকে মলে গেলাম, শপিং করলাম, আজকে আমার বাড়ি থেকেও গেস্ট এলো, আজকে বাড়ি থেকে অন্য স্টেট থেকে এলো, সে বাংলা কালচার চল একটা সিনেমা দেখে আসি, চল একটা রেস্টুরেন্টে খেয়ে আসি, আচ্ছা চল। তো আর যেহেতু জোম্যাটো সুইগির যুগে ঘর থেকে মানুষকে বার করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, একটা লাইটার কিনতে ব্লিঙ্কিট করছে, সিগারেট কিনতে আগে তো যেত সিগারেট কিনতে, এখন তো সিগারেটও ব্লিঙ্কিট করছে, ছোট ছোট সেফটি পিন ব্লিঙ্কিট করে দিচ্ছে, মানে যেতেই চাইছে না ঘর থেকে বাইরে। এটা স্প্রিং অনিয়ন দাও ব্লিঙ্কিট। কারেক্ট। তো সেই জায়গা থেকে একটা হলে যেতে গেলে একটা আধ ঘন্টা যেতে লাগে, সেই আধ ঘন্টা যাওয়া সেই অভ্যেসটা মানুষ হারিয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্যে আমরা নিজেরা লড়াই করছি। তো আমার মনে হয় কি বিফোর সেইং দ্যাট কে অডিয়েন্স আসছে না, বাংলা ছবি চলছে না, আমাদের মনে হয় আমরা এটা আমিও বড় বড় কথাই বলছি, কিন্তু আমি তো সব জায়গায় চেষ্টা করি, পুরোটা যেতে পারি না, বাট যেই যারা ইনভাইট করে তাদের এখানে যাই। এবার আমি যদি ব্যস্ত থাকি সেখানে যাই না, বাট আমার তো প্রত্যেক ছবিতে আমি টুইট করি এই ছবি রিলিজ হচ্ছে, এই ছবিটা দেখুন, ওই ছবি, সে আমার শত্রু হোক, সে আমার বন্ধু হোক, সে আমি ভালোবাসি তাকে, আমি ভালোবাসি না তাকেও। তো আমার মনে হয় কি আমরা অ্যাজ এ কমিউনিটি বেঙ্গলি ইন্ডাস্ট্রি যদি আমরা একে অপরকে যদি সেলিব্রেট করি, দেখবে অডিয়েন্সের মধ্যে একটা গুডউইল শুরু হবে, গুড ফিলিং শুরু হবে, যেটা এখন আমার মনে হচ্ছে একটু অভাব। যার নিয়মিত দর্শক আছে তারা দেখছে, এবারে তুমি কম্পেয়ার করতে পারো ছবিটা বাজেট বেশি লোক কম দেখছে, বা ছবিটা বাজেট কম লোক আরো কম দেখছে। তো আমার মনে হয় সবাইকে একটাই রিকোয়েস্ট কে আমাদেরকে একে অপরকে সেলিব্রেট করতে হবে, দর্শক এমনি চলে আসবে। আরেকটা কথা আমাকে বলো দেব, এইটার পেছনে কি আরেকটা কারণ যে আমরা দেখছি একটা বড় অংশ মিডল ক্লাসের, মানে ইনক্লুডিং মানে আমাদের ঘরে ঘরে এটা, যে নতুন প্রজন্ম ওরা না বাংলা গান শোনে, না বাংলা বই পড়ে, স্কুলে এখন বলে সব থেকে হার্ড সাবজেক্ট নাকি বাংলা, এদিকে তারা দিনরাত বাংলায় কথা বলছে। এটাও কি একটা কারণ বাংলা থেকে বিমুখ হওয়ার জন্য? বাংলা গান শোনে না, বাংলা বই পড়ে না, ফেলুদা ইংরেজিতে পড়ছে, আমি এরকমও দেখেছি। তো এটাও কি বাংলাকে আরো ডেঞ্জার জোনে নিয়ে যাবে বাংলা কন্টেন্ট? তুমি 2025-এ যদি এত বেশি তুমি যে রেড ফ্ল্যাগ তুলো, 2030-এ কি করবে? তখন তো আরো বেশি। সো সি দ্য থিংস দ্যাট কে এটা আমার ভাবনা ছিল তখন 2015-16-17 যখন আমি চ্যাম্প ককপিট কবির বানিয়েছি, একটা ছবি চলেনি, কিন্তু সবাই পরে খুব ভালো বলেছে এই ছবিটা দারুণ, এইটা ভালো। কবির এখনো লোকে বলে কি দারুণ একটা সাসপেন্স থ্রিলার আছে, কিন্তু সেই সময় চলেনি। এর আমাকে তো অ্যাজ এ প্রোডিউসার সার্ভাইভ করতে হবে। আমি স্টাডি করলাম কি এখন ফ্যামিলি ড্রামা চলছে, তো আই সেড কি আর নিজের ইগোটাকে ভাঙো, লেটস ডু ইট। একটা পর একটা ছবি শুরু হয়েছে, যেদিন আমার দেখলাম কি ফ্যামিলি ড্রামা লোকে দেখতে শুরু হয়ে গেছে, দেবের প্রতি একটা বিশ্বাস, আমি তখনই একটা কিশমিশ করে দিলাম, আমি তখনই একটা বাঘাযতীন করে দিলাম।
তখনই আমি একটা খাদান করে নিলাম, কে ওই অডিয়েন্স গুলোকে আমি আমার ছবিগুলো দেখাতে শুরু করলাম, যে তাদেরও এটা ভালো লাগছে। আজকে প্রজাপতি 2 এর মধ্যে প্রথমবার কমার্শিয়াল গান ইউজ হচ্ছে, হ্যাঁ রোমান্টিক গান ইউজ হচ্ছে, প্রথমবার কোরিওগ্রাফার ইউজ হয়েছে অতনু রায় চৌধুরী ছবিতে, প্রথমবার নাচের গান ইউজ হচ্ছে, প্রথমবার হিরো হিরোইনরা লিপে গান গাইছে। আমি 4টে ছবি করে নিয়েছি ওনাদের সাথে, একটা ছবিতে কোনো লিপ নেই, একটা ছবিতে কোনো গান নেই, সবটাই মনটা শুট হতো। আজকে তারাও বড় করছে, তারাও চাইছে কি যে অডিয়েন্স গুলো আছে, এবং যারা যেটা বলছে যারা ইংলিশে ফেলুদা পড়ে তাদের কাছে কিভাবে পৌঁছবো, যারা অন্য ভাষার নাচের গান দেখে বা সেই তাদের জন্মদিনে বা তাদের পার্টিতে বা তাদের ফেসবুক বা রিলসে হিন্দি গান দিয়ে তাদের ছবি পোস্ট করে, তাদের কাছে আমাকে পৌঁছতে হবে, তো তাদের মতো করে ভাবতে হবে। তো এই তোমাকে না, ইটস প্রসেস, ইটস এ লং প্রসেস, কিন্তু তোমার প্রসেসের মধ্যে থাকতে তো হবে। এবার আমরা যারা আছি না, আমরা বাজারে নেমে গেছি, আমাদেরকে মাল বিক্রি করতেই হবে। এইবারে যদি কেউ ইলিশ মাছ খেতে চায় বৃষ্টির সময়, আমাকে ইলিশ মাছ রাখতে হবে, একটু এক্সপেন্সিভ হলেও আমাকে রাখতে হবে। আমার অ্যাজ এ কি বলে, অ্যাজ এ বিজনেসম্যান আমার সেই ক্ষমতা নেই ইলিশ মাছটা বাজারে কিনে রাখার, কিন্তু লোকে তো এখন বৃষ্টির সময় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বলে খাবে। তুমি বলছো না ইলিশ মাছ খাওয়া, তুমি ওই ইলিশ মাছটা কিনে 50 টাকা বেশি দিয়ে বিক্রি করলে মাছটা যদি বিক্রি হয় তো 50 টাকা তো তোমার লাভ, কিন্তু কেনার এই যে মেন্টালিটি তোমাকে আগে রাখতে হবে, তো তোমাকে আগে করতে হবে। তো সেই ইজ এ ভিশন, মানে এটা না, মানে আমি পুরোপুরি দর্শককে দোষ দেব সেটা আমি বিরুদ্ধে না। দেব একজন মেগাস্টার, দেব একজন অ্যাক্টর, দেব একজন এমপি, দেব একজন প্রডিউসার। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে কোন ভূমিকাটা এই মুহূর্তে সব থেকে কাছে? ভালো মানুষ হওয়াটা। আমার মনে হয় সবকটা ডিপার্টমেন্টে ভালো মানুষ এবং তোমার ব্যবহার, তোমার পরিচয়। আগে একটা সময় ছিল মানুষের পরিচয় হতো তার জুতো দিয়ে, হ্যাঁ, ইনসান কি পেহচান উসকে জুতো সে হতি হ্যায়। আমরা ছোটবেলা থেকে সব হিন্দি পিকচারে অমিতাভ বচ্চনের ডায়লগ শুনেছি, বা কোনো একটা তখনকার ছোটবেলার হিরোদের স্টিক করে গেছে। তারপর একটা সময় ছিল মানুষের পরিচয় হতো কার সঙ্গে উঠে বসে, এই তো সিএম এর সাথে উঠছে, এই তো এরকম লোকের সাথে উঠছে, এই তো গুন্ডাদের সাথে উঠছে বসছে, এই তো বাজে ছেলে হবে, আরে ও তো এর সাথে উঠছে বসছে, দারুণ ছেলে হবে। এখন মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহার, কারণ আজকে সবাই ইনফ্লুয়েন্সিয়াল, সবারই কাছে কারো না কারোর নাম্বার আছে, সবারই কাছে অ্যাক্সেস আছে। তুমিও জানো পাড়ার ওসি কে হবে, তুমিও জানো পাড়ার দাদা কে হবে, তুমিও জানো পাড়ার এমএলএ কে, তুমিও জানো পাড়ার কাউন্সিলর কে। কাজ করানো এক সেকেন্ড লাগবে, যেটা সম্ভব নয় সেটা হচ্ছে তোমার ব্যবহার। তুমি যতটাই ফেক করো একটা সময় তোমার আসল রূপটা বেরিয়েই আসবে। তো আমার কাছে আমার মনে হয় তুমি যে প্রশ্নটা করলে, মানুষ ভালো মানুষ, এবং তার ভালো মানুষের তখন যে যখন তার ব্যবহারটা ভালো হবে। তো এখন মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহার। একটা কথা বলো দেব, তুমি ধরে নাও একদিনের জন্য তুমি মেগাস্টার নও, তুমি এমপিও নও, তুমি একজন সাধারণ মানুষ, তো যেখানে তোমাকে ক্যামেরা তাড়া করছে না একদিন, হ্যাঁ, তুমি কিভাবে সেই দিনটা স্পেন্ড করতে চাও? কি কি মিস করো? কিভাবে? আমি আমার ওই দিনটা হয়তো ঘর পরিষ্কার করবো, ওই দিনটা হয়তো ঘরটাই পরিষ্কার করবো। কি কি যেগুলো এখন করতে পারো না, যেটা তোমার ইচ্ছে রয়েছে, যেহেতু তুমি মেগাস্টার, তোমাকে সারাক্ষণ ক্যামেরা? না, আমার কোনো ইচ্ছে নেই, কারণ 140 কোটি বা 150 কোটি যদি আজকে আমাদের দেশের পপুলেশন হয়, আমি খুব লাকি তাদের মধ্যে যে আমি এই লাইফটা লিড করছি। তো শুনতে অনেকেই খারাপ লাগবে, আমি মানে স্বপ্ন চাই না কি আমার থেকে এইগুলো সব চলে যাবে, কারণ আমি তার জন্য প্রচুর পরিশ্রম করি। কখনো বডি বানাচ্ছি, কখনো দাড়ি বড় করছি, কখনো নিজেকে ভাঙছি, কখনো ওয়ার্কশপ করছি। এই প্রফেশনটা, মানে আমি আমার অভিনয়ের কথা বলছি, অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, প্রত্যেক দিন আমি একটা নতুন লড়াই লড়ি, যাতে এই যে স্টারডমটা, এই যে ভালোবাসা, স্টারডম মানে তো ভালোবাসা আমার কাছে, এই ভালোবাসাটা যেন রাতের মধ্যে বেরিয়ে না যায় হাত থেকে। ঘুম থেকে ওঠার পর মনে এইটা যাতে না মনে হয়, এই রিগ্রেটটা যাতে না হয় কি ইস এটা কি করে করলাম, ইস এটা কেন হলো, ইস এটা কেন। তো আমি নর্মাল লাইফ সোশ্যাল মিডিয়াতে শুনতে বলতে তোমার প্রশ্ন করতে ভালো লাগে, ভালো লাগছে হয়তো, বাট যারা এই জায়গায় পৌঁছেছে না, যারা সাধনা করে, তাদের কাছে তারা স্বপ্নেও এই প্রশ্নের উত্তর দিতে চাইবে না কি এইটা যদি তাদের সাথে হোক। আমি জানি এটা হবে এক না একদিন, ওই এক না একদিনকে আমার চেষ্টা, আমার লড়াই, আমার পরিশ্রম, আমার সাধনা, আমার ব্যবহার, সেটা আমি 20 বছর পরে দেখতে চাই।
এখন দেখতে চাই না। না আমি কিন্তু প্রশ্নটা ওটা করিনি যে তুমি আবার সাধারণ হয়ে যাবে, আমি বলতে চাইছি যে আমি ধরো ভাবতেই চাইছি না আমি সাধারণ হলে কি করতাম। না ন্যাচারাল লাইফ মানে কোনগুলো তুমি ন্যাচারালি মিস করো, যেমনি তুমি এখন চাইলেও রাস্তায় হাঁটতে পারবে না, আমি কিছু 10টা লোক মিস করি না। আমি ছেকে যখন ধরবে। রাস্তায় হাঁটতাম, বিদেশে চলে যাই বেড়াতে, তখন আমি রাস্তায় হাঁটি, আমি বম্বে চলে যাই তখন আমার So, সাথে তার মানে ঘুরি। এখন তোমার ওই আশঙ্কাটা যেটা হচ্ছে যে এটা যেন না যায়, না যায়। এটাই এখন মানে correct. বলে না একটা ভয় আরেকটা ভয়কে রিপ্লেস করে বিং আমি ওই নেগেটিভ বা ওই থিঙ্কিংটাকে নেগেটিভ Right. নাকি সাধারণত নেগেটিভ না, সরি, বাট ওই ভাবনা না চিন্তাটাকে মাথার আই মধ্যে, ক্যান রিলেট হোয়াট ইউ হ্যাঁ, সেইং, মানে আমি ভাবনা চিন্তাটাকেই মাথায় নিয়ে আসতে চাইছি। তুমি মিঠুন চক্রবর্তীর হ্যাঁ, সঙ্গে but- অভিনয় করেছো এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছো। এবার তোমাকে আমি একটু দুষ্টু প্রশ্ন করবো, বলো না। অ্যাজ আ কো-স্টার বা অ্যাজ অ্যান অ্যাক্টর তুমি পরাণদা এবং মিঠুনদার মধ্যে কাকে এগিয়ে রাখবে? বাজে উত্তর দেবো কিন্তু খুব ভাইরাল হবে, সেটা চাইছি না। না না বলো না একটু, কি হয়েছে? দেখো, তুমি তো সবসময় খোলা মনে সব উত্তর দিচ্ছ। সবটাই দিই, সবটা তারপরে আবার ফাঁসিও। না না হ্যাঁ। আমি তোমাকে ফাঁসানোর কোনো আমার একটাই কথা হলো, মিঠুন দা তো আমাকে ছাড়াও তো অনেকগুলো হিরোর সাথে কাজ করছে ইতিমধ্যে, তো মানুষ তো দেবের সাথেই ওনাকে ভালোবেসেছে। পরাণ দা ইতিমধ্যে অনেকগুলো হিরোর সাথে কাজ করেছে, কিন্তু মানুষের মাথার মধ্যে এখনো টনিক আছে, প্রধান আছে। তো আমার মনে হয় কি দুজনেই পক্ষ অভিনেতা, আর দুজনেই খুব দারুণ মানুষ, এবং দুজনেই আমার সাথে খুব ভালো, খুবই ভালো, মানে খুব ভালো, মানে খুবই ভালো। মানে এখনো মিঠুন দা ডেট দিচ্ছে না প্রমোশনের জন্য, রোজ ঝগড়া করছে। তুমি কাকে অভিনেতা হিসেবে এগিয়ে রাখবে? আরে কি বলছো? সি দ্য থিংস দ্যাট কে পরাণদা হচ্ছে ইউনিভার্সিটি, পরাণদা একটা ইনস্টিটিউশন, একটা অভিনয়ের একটা কি বলবো, মানে যদি এনএসজি যদি একটা শব্দ হয়, তো পরাণদা হচ্ছে এনএসজি। আর মিঠুন দা হচ্ছে মেগাস্টার লেজেন্ড, যে বাংলাকে রিপ্রেজেন্ট করেছে। আর তুমি যদি বলো তার মানে কি উনি অভিনেতা নয়, আরে অভিনেতা তো হাজারটা পেয়ে যাবো আমি। একজন শাহরুখ খান, একজন সালমান খান ওই জায়গায় পৌঁছানো ইজ নট ইজি। একজন মিঠুন চক্রবর্তী হওয়া মানে লোকে ভাবে কে সহজ, না 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 না। তো আমার মনে হয় দুটো লেজেন্ডকে নিয়ে আমরা আলোচনা করছি, আর এই লেজেন্ডদেরকে নিয়ে আলোচনার মধ্যে তোমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। আমি এখনো সেই জায়গায় পৌঁছইনি যে কম্পারিজনটা করতে পারবো। রাইট। তো আমাকে বলো, একদম ছোট পরিসর থেকে তুমি স্ট্রাগল করে যা করেছো আজকে নিজের জোরে করেছো, হ্যাঁ, এবং এত বড় জায়গায় একটা পৌঁছেছো, এত লোকের ভালোবাসা পেয়েছো, হ্যাঁ, এবার যারা নতুন করে ছোট অভিনেতারা যারা শুরু করছে তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে? কিছুই না, আমার সেই অ্যাডভাইস তো আমি রোজ নিতে চাই। সে এখন একটা ফেজ দিকেও তারা যাচ্ছে, মানে আমরা প্রত্যেকে একটা ফেজ দিয়ে যাচ্ছি, নতুনদের উপরে ভরসা, নতুনদের উপরে যে ইনভেস্টমেন্টটা দরকার সেইটা এখন কম। তার মানে এটা নয় কি হচ্ছে না, অফকোর্স হচ্ছে। তো এই সময়টায় আমার মনে হয় কি ধৈর্য ভেরি ইম্পর্টেন্ট, পেশেন্স, ডেডিকেশন, ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্কটাকে ধরে রাখো। অপরচুনিটি যখন তখন চলে আসতে পারে, তোমাকে সেই অপরচুনিটি আগে প্রস্তুত থাকা, মানে রেডি হয়ে থাকতে হবে। কখন মা লক্ষ্মী দরজা নক করবে, কখন কাজের সুযোগ, তখন নক। এখন তো অনেক ভালো, মানে ওল্ডার দিকটা যদি দেখি, এখন তো অনেক বেশি অপরচুনিটিও আছে, মানে ওয়েব সিরিজ হচ্ছে এতগুলো। আমাদের সময় তো শুধু এসবিএফই ছিল, মানে আমার ঝগড়াও হচ্ছে এসবিএফের সাথে, 1 বছর বসে আছি, কাজ পাচ্ছি না, অশোক দানুকার কাছে যাচ্ছি, খোকাবু করো। কোনো বাংলার ডিরেক্টর তখন কাজ করছিল না আমার সাথে, তো সাউথের শঙ্করিয়াকে নিয়ে এসেছিলাম আমি। এখন তো অপরচুনিটি, এখন তো অনেকগুলো প্রডিউসার আছে। আমি আমার প্রোডাকশন হাউসই খুলতাম যদি এতগুলো প্রডিউসার থাকতো, মানে আমার তখন প্রডিউসারই তো নেই। কারণ আমি যে ছবি করতে চাই, আমি রিমেক করতে চাই না, এই কথাটা বোঝানোর জন্য যে তৃতীয় লোককে বলবো, সেই লোকটাই তো ছিল না। আজকে এতগুলো প্রডিউসার আছে, তো আমার মনে হয় কি আছে, জাস্ট পেশেন্সটা হারিও না। মানে আমাদের লাইফটা না খুব পেশেন্স হারানোর জায়গা, আর একটু সোশ্যাল মিডিয়াটাকে না খুব ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করো। মানে খুব বেশি মানে অনেকগুলো ট্যালেন্ট না, মানে আমি বলছি যারা ইটস ভেরি ডিফিকাল্ট, মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, সোশ্যাল মিডিয়া অনেকে ক্যারিয়ার বানিয়ে দিচ্ছে, অনেকে ক্যারিয়ার খারাপ করে দিচ্ছে, কিন্তু তোমাকে ব্যালেন্সটা খুঁজতে হবে। কোনটা পোস্ট করব, কোনটা কন্টেন্ট, আর কোনটা লাইক বা শেয়ার করার জন্য, এইটার মধ্যে পার্থক্যটা তুমি যদি বুঝে যাও না, তাহলে তুমি পৌঁছে গেলে সেখানে। ট্রু। আপকামিং প্রজেক্টস কি আছে প্রজাপতির পরে? এখন না, সেটা আমি আমার মনে হয় 1 জানুয়ারিতে অ্যানাউন্স করব। 1 জানুয়ারিতে অ্যানাউন্স করবে। এবার আমরা দেবকে নিয়ে খেলবো র্যাপিড ফায়ার রাউন্ড। 5টা প্রশ্ন দেবকে আমি করব, উত্তরটা আমি আমার মতন দেবো।
প্রথমটা হচ্ছে যে এমন একটা ডিশ তুমি যেটা সব থেকে ভালো রাঁধো। চা। ইয়োর চিট মিল। বিরিয়ানি। ফেভারিট স্পট ইন লন্ডন। আই লাইক সুইজারল্যান্ড। ফেভারিট স্পট ইন সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড সব কটা জায়গা খুব ভালো, জি স্টার খুব ভালো, বার্ন খুব ভালো, ইন্টারল্যাকেন আরো ভালো, মানে এইসব যেগুলো আমি শুটিং করেছি, তারপরে আমি বেড়াতেও গেছি। Right, হ্যাঁ। right. Three things in your wardrobe that you cannot do without. তিনটে এমন জিনিস তোমার ওয়ার্ড্রোবে যেটা ছাড়া তোমার চলবে না, তোমার ওয়ার্ড্রোবে সবসময় থাকে। আরে না, আমি ক্যারলেস, মানে জিন্স টপ, আন্ডারগার্মেন্ট। তুমি তো ভীষণ ট্রাভেল করতে ভালোবাসো, ভীষণ নতুন নতুন দেশ দেখতে ভালোবাসো। 2026-এ কোন তিনটে দেশ তোমার লিস্টে রয়েছে যেখানে যাবে? আমি রিপিট করছি, 26 আমার যা যা যাওয়ার প্ল্যান আছে আপাতত রিপিট হবে আমার মনে হয়। সেটা আমার যাই, তারপরে চোখগুলো দেখতে পাবে। আমি জানুয়ারিতে একটা রাউন্ড মেরে দেবো, জানুয়ারি থেকেই শুরু করে দেবো। এখনো অবধি কটা দেশ ভ্রমণ করেছো? আমার রুকনি জানে, আমার এইগুলো সব রুকনি ডিপার্টমেন্ট। তোমার অ্যাভারেজ একটা? আমার ওইদিকে শুধু নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যাওয়া হয়নি, শুধু দুটো যাওয়া হয়নি। বাদ বাকি মোটামুটি যেখানে যেখানে যা যা খবর হয়ে গেছে, এদিকটা সব হয়ে গেছে, মোটামুটি সব হয়ে গেছে। কানাডাটা যাওয়া হয়নি, কানাডা যাওয়ার কথা ছিল আমার, একটা ক্রুজ নেওয়ার ছিল, সেই ক্রুজটা অ্যালাস্কা ক্রুজ, যেটা আমার বাকেট লিস্টে আছে, সেটা করে নেবো। দেব, ভীষণ ভালো লাগলো তোমার সাথে এত সুন্দর একটা আড্ডা মেরে। অনেক অনেক বেস্ট অফ লাক ফর প্রজাপতি 2। আর সেদিন তোমার জন্মদিন, দর্শকরা আরে নিশ্চয়ই জানে। বাপ রে বাপ, এটা 25-এ সবচেয়ে আমার এত চাপের দিন আমার অনেক বছর পরে আসছে, কারণ রিলিজের ডেটটা না সত্যি খুব চাপ থাকে। আচ্ছা, সেই দিন তো মানে জন্মদিনটা প্রচন্ড টেনশনের হবে নাকি? খুব 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 হ্যাঁ, খুবই কি tension। করবে সেদিন ঠিক করেছো? তাই না, মানে ইউজুয়ালি জন্মদিনের দিন কি করো দেব? ঘুমোই গো, মানে বাড়িতেই থাকি, অফিসে আসতে হয়, যেহেতু অফিসে ছেলেগুলো নাহলে মারবে আমাকে। রাইট, বাট এই প্রথম বোধহয় দেবের জন্মদিন যাচ্ছে, যে জন্মদিনে যে দেব একদম স্লিপলেস থাকবে টেনশনে, রাইট? না মানে আমার যদি ঠিকঠাক যদি মনে থাকে, জন্মদিন হয়েছে একটা দুটো রিলিজ হয়েছে হয়তো, হয়েছিল। হ্যাঁ, কিন্তু সেটা অনেক আগে। সেটা না না, ক্রিসমাস তো আমার জন্মদিন, ক্রিসমাস না, কিসমিস না, সিনেমাটা কিসমিস কি? না না, সামারে হয়েছিল, এটা তো সামারে হয়েছিল, ঈদে হয়েছিল, ইফ আই এম নট রং। হুম। অ্যামাজন অভিযান ওই সময়কার কথা বলছি, মানে ঠিক মনে নেই আমার, হ্যাঁ। মাইট বি রং, মাইট বি রাইট। তবে এবার তো প্রোডিউসার হিসেবেও চাপ একটা তোমার। এই ছবিতে না, মানে একটা জিনিস ভালো, যে এই চাপটা অতন্দাপুর নিয়ে নেয়, মানে আমার চাপটা ক্রিয়েটিভ থাকে আর স্ক্রিপ্ট লেভেলে থাকে। অ্যাজ এ প্রডিউসার কোথা থেকে কি টাকা আসছে, তারপরে লাস্টে যে টাকা বলে না, এই টাকাটা খরচা হবে, তখন আমার প্রচুর ঝগড়া হয় আমার সাথে, আমাকে না জিজ্ঞেস করলে কেন, এত হলো কেন, সেই চাপটা, সেটা প্রত্যেক ছবিতে ওভার বাজেট হয়ে যায়, প্রত্যেক ছবিতে। তারপরে অভিজিৎকে আমরা বহুত আমরা ঝগড়া করি, বহুত বকো। দেব, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এবং দেবের মতোই আমরা আরো এরকম নানান রকম ইন্টারেস্টিং অতিথিদের নিয়ে হাজির হব আবার। আপনারা প্লিজ এই সব পরে চারটে অতিথি কে বলো? জানি না, আরে তুমি আমার প্রশ্ন না, পরে তিনটে ছবি কি, পরে তিনটে কোথায় যাবে, আমি প্রশ্ন করছি, পরে তিনটে কে? সত্যি জানি না, বাট আমার সব থেকে যে জানে না নিজের লাইফে কি হবে, সে আবার অন্য লাইফে জিজ্ঞেস করছে প্রশ্নগুলো। আমাকে কিন্তু খুব ইনসাল্ট করছে দেব। হ্যাঁ, তোমরা সবাই রেকর্ড আমি কিন্তু উত্তর দিলাম কিন্তু, হ্যাঁ, আমি কি করব, সামনের বছর কি করব, বিয়ে করব কি করব না, মিঠুন দা ভালো না, পরান দা ভালো, এইটা ভালো না, ওইটা ভালো, আমার কটা শত্রু, আমি কার সঙ্গে ডিনার করতে যাই, আমি কি রান্না করি, আমার বাক্সের মধ্যে কি কি থাকে, সব জানতে চাইছে। কিন্তু একটা প্রশ্ন করলাম, একটা প্রশ্ন, যেটা ওর কাজ, যেটা প্রফেশন, কোর প্রফেশন, পডকাস্ট খুলেছে, নেক্সট তিনটে গেস্ট কি হবে, সে উত্তরটাই দিতে পারছে না। সে 1 ঘন্টা ধরে আমার ইন্টারভিউ নিয়ে গেল, আমি সব কটা প্রশ্ন জেনে না জেনে, ভেবে না ভেবে, কিন্তু উত্তর দিয়ে গেলাম। বলে দাও এবার এটা, That's the life. না বলে দাও, সেটা Anyway, দেখার জন্য ইন্ডালজ হ্যাঁ, এক্সপ্রেস জানো দেখুন। দেখে ইউটিউবে। এর পরে তিনটে গেস্টে দেখবেন কি দেখবেন না, পুরোপুরি আপনাদের উপরে ছেড়ে দিলাম, এটা অন্তত দেখে নিন। ভীষণ ভীষণ মজা লাগলো আমাদের। আবার দেখা হবে। প্লিজ সাবস্ক্রাইব টু ইন্ডালজ এক্সপ্রেস অন ইউটিউব ফর মোর যদি তিনটে গেস্টের নাম যদি লাস্টে অফিসে বসে রেকর্ড করে যদি বলেন, তবেই কি সাবস্ক্রাইব করুন, নাহলে ইউ নো ইট।